সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা প্রত্যাশা করি শীঘ্রই কোভিড-19 সমস্যা কেটে যাবে, আমরা শীঘ্রই কর্মক্ষেত্রে ফিরে যাব এ প্রত্যাশা করি। আজকে অনলাইন ক্লাস পদার্থবিজ্ঞান অধ্যায় তাপগতিবিদ্যা। এই অধ্যায়ে আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের উপস্থাপনায় আমি প্রাণেশ রঞ্জন রায়, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। আজকের ক্লাস শেষে তোমরা যে জিনিসগুলি শিখতে পারবে সেগুলি হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে পারবে। প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। কার্নোর ইঞ্জিন ও কার্নোর চক্র ব্যাখ্যা করতে পারবে। এন্ট্রপি ব্যাখ্যা করতে পারবে। তাপগতিবিদ্যা অধ্যায়ের উপরে আমি কিছুদিন আগে একটি ক্লাস নিয়েছিলাম। আজকেও বেশ কিছু বিষয়ের উপরে আমি আলোচনা করব। তোমরা বিষয়গুলি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, খুব কাজে লাগবে। এই অধ্যায় থেকে প্রতি বছরেই বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। অধ্যায়টি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা শুরুতেই আসি তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্কটি কেমন হবে সেটা আমরা দেখতে চাই। তোমরা জানো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক হলো পিভি গামা ইকুয়াল টু ধ্রুবরাশি, কনস্ট্যান্ট, যাকে আমরা কে দিয়ে প্রকাশ করলাম। এবং গামা কি জিনিস আমি গত ক্লাসে বলেছিলাম, সিপি এবং সিভি এর অনুপাত। আবার আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি। তাহলে পিভি সমান আরটি থেকে আমরা পি এর মানটি লিখতে পারি আরটি বাই ভি। এখন এই আরটি বাই ভি এর মান যদি আমি এই উপরের সমীকরণটিতে বসাই, পি এর জায়গায় বসাবো আরটি বাই ভি ইন্টু বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। তাহলে আমি এই সমীকরণটাকে এই ফর্মে লিখতে পারি, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে ভি যদি উপরে যায় ভি ইনভার্স 1 হবে, আর আছে বি টু দি পাওয়ার গামা, তাহলে বি টু দি পাওয়ার গামা ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু বি টু দি পাওয়ার গামা মাইনাস 1। আর কনস্ট্যান্টকে মোলার গ্যাস ধ্রুবক আর দিয়ে ভাগ করলে আরেকটি কনস্ট্যান্ট K1। তাহলে আবার চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কেমন হবে? একই কথা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি। সেখান থেকে আমি বি সমান লিখবো আরটি বাই পি। এখন এই ভি এর জায়গায় আরটি বাই পি আমি বসিয়ে দিব, তাহলে লিখবো পি আরটি বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। তাহলে এটাকে আমি লিখতে পারি টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট K1। এটা হলো তোমার চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তো এই সমীকরণটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি, টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু K1। টি টু দি পাওয়ার গামা আমি যদি সূচকগুলিকে গামা দিয়ে ভাগ করি, তাহলে চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্কটি দাঁড়াবে এরকম। সিম্পলি তোমাকে বলতে পারে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটি লিখো, তাহলে আমি লিখব টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক।
এটা তোমার প্রয়োগ লেভেলে কাজে লাগবে, অনুধাবনে কাজে লাগবে, আবার এটা তোমার এমসিকিউতেও কিন্তু কাজে লাগবে। এখন আমরা আসি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি কি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে বেশ কয়েকজন বিবৃতি দিয়েছেন। যেমন কার্নোর বিবৃতিটি হলো কোনো নির্দিষ্ট পরিমাণ তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করতে পারে এমন কোনো ইঞ্জিন নির্মাণ করা সম্ভব নয়। এমন কোনো ইঞ্জিন নির্মাণ করা সম্ভব নয় যে ইঞ্জিনের পক্ষে সম্পূর্ণ তাপশক্তিকে সম্পূর্ণ কাজে রূপান্তর মানে তাপশক্তিকে পুরাটুকুকেই কাজে রূপান্তরিত করতে পারে এমন কোনো ইঞ্জিন নির্মাণ করা সম্ভব নয়। মানে এমন কোনো ইঞ্জিন নির্মাণ করা সম্ভব নয় যার দক্ষতা 100%। নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে পুরাটুকুই কাজে রূপান্তরিত করবে এমন কোনো ইঞ্জিন নির্মাণ করা সম্ভব নয়। কার্নোর বিবৃতি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে। আবার ক্লোসিয়াসের বিবৃতিটা এমন যে বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রায় কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রায় কোনো বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। মানে আমাদের কমন সেন্স কি বলে, একটি উত্তপ্ত বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপ শক্তির সঞ্চালন হবে। ঠান্ডা বস্তু থেকে কিন্তু উত্তপ্ত বস্তুতে তাপ শক্তির স্থানান্তর সম্ভব নয় নরমালি। সেই জন্য বলা হয়েছে বাইরের শক্তির সাহায্য ছাড়া। আমি বাইরের শক্তির সাহায্যে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার জায়গায় তাপ শক্তি স্থানান্তর ঘটাতে পারি, কিন্তু বাইরের শক্তির সাহায্য ছাড়া এমনটি করা সম্ভব নয়। সেটি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন আসো প্রত্যাগামী প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি। আমরা দুনিয়াতে অনেক রকমের প্রক্রিয়া আমরা লক্ষ্য করি। আমরা যত রকমের প্রক্রিয়া লক্ষ্য করি না কেন মোটামুটি সবগুলি কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে প্রত্যাগামী প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। এর মানে আমি যদি একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করতে চাই, বিষয়টা এরকম, একটা স্প্রিংকে যদি আমি টান দিয়ে লম্বা করি আবার ছেড়ে দেই, স্প্রিংটি কিন্তু আবার সাবেক অবস্থায় ফেরত যায়। এর মানে এটি একটি প্রত্যাগামী প্রক্রিয়া, সে পূর্ব অবস্থায় ফেরত যেতে পারে। আবার একখণ্ড বরফকে যদি আমি তাপ দিয়ে পানিতে পরিণত করি, আবার সেই পানি থেকে সেই পরিমাণ তাপ যদি আমি সরিয়ে নেই, তাহলে সে আবার বরফে রূপান্তরিত হবে। এটাকে আমি প্রত্যাগামী প্রক্রিয়া বলতে পারি, যদিও এগুলি আদর্শ প্রত্যাগামী প্রক্রিয়া নয়। পদ্ধতিগত কারণে কিছুটা সিস্টেম লস হয়েই যায়, তবু আমরা ধরে নিতে পারি এই দুটি ঘটনা মোটামুটিভাবে প্রত্যাগামী প্রক্রিয়া। এখন আসো অপ্রত্যাগামী প্রক্রিয়া কোনগুলি? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। যেমন সূর্য থেকে তাপশক্তি পৃথিবীতে আসে, পৃথিবী পৃষ্ঠ সেই তাপশক্তির কিছুটা শোষণ করে নেয়, বাকি তাপশক্তি ফেরত যায়। কাজে এটি একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া। মোস্ট ইম্পর্টেন্ট দুটি সংজ্ঞা, এগুলি তোমার জ্ঞান লেভেলের জন্য খুব জরুরি। আবার উদাহরণগুলি অনুধাবনে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। এখন আসো কার্নো ইঞ্জিন বলতে আমরা কি বুঝি। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত যে আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেন তাকে কার্নো ইঞ্জিন বলে। বাস্তবে কার্নো ইঞ্জিনটা তৈরি করা সম্ভবপর নয়, তবে এটি একটি সাদি কার্নো কর্তৃক কল্পিত একটি আদর্শ যন্ত্রের বর্ণনা। সেখানে মেইনলি 4টি অংশ থাকে। একটি পাচ্ছে থাকে তোমার আদর্শ গ্যাস, আরেকটা জায়গায় থাকে তোমার উৎস,
অন্তরগাসন এবং তোমার তাপগ্রাহক, এটা হলো সিঙ্ক। তাহলে কার্নো ইঞ্জিন হলো একটি আদর্শ ইঞ্জিন যার দক্ষতা বলা যেতে পারে 100%, এবং এই যন্ত্রের 4টি অংশ। একটি হবে তোমার পিস্টনযুক্ত একটি সিলিন্ডার, যেটার মধ্যে তোমার কার্যনির্বাহক বস্তু থাকবে। আরেকটি থাকবে উৎস, যার টেম্পারেচার আমরা মনে করি T1, অন্তর্গাসন, যে নাকি তাপ পরিবহনে বাধা প্রদান করবে। আরেকটি আছে তাপগ্রাহক, যার টেম্পারেচার বলবো আমরা T2। এখানে T1 অবশ্যই T2 এর চেয়ে বড় হবে। এই 4টি যন্ত্র খুব উল্লেখ করার মতো, কারণ আমরা কার্নোর চক্র যখন পড়ব, কার্নোর ইঞ্জিনটিকে মনে মনে চিন্তা করে নিতে হবে। এখন আসো কার্নোর চক্র। এই কার্নোর চক্র বুঝতে হলে আমার এই কার্নোর ইঞ্জিনটি কিন্তু খেয়াল করতে হবে। কার্নোর চক্র কিভাবে আঁকলাম? y অক্ষে প্রেসার দিলাম আর x অক্ষে আয়তন দিলাম। তাহলে 4টি গ্রাফের দ্বারা সীমাবদ্ধ করা হয়েছে কার্নোর চক্রকে। 4টি গ্রাফ। AB একটি গ্রাফ, যেটাকে আমরা সমষ্ণ প্রক্রিয়া বলবো, যেখানে আয়তন বাড়া সত্ত্বেও চাপের পরিমাণ কমে গেছে। আবার BC একটি গ্রাফ, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আবার CD একটি গ্রাফ, এটা সমষ্ণ প্রক্রিয়া। DA একটি গ্রাফ, এটাও কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এর মানে 2টি সমষ্ণ প্রক্রিয়া এবং 2টি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমন্বয়েই কার্নোর চক্রটি গঠিত, বা 2টি প্রসারণ এবং 2টি সংকোচন প্রক্রিয়ার সমন্বয়ে কার্নোর চক্র গঠিত। তাহলে আমি কি বললাম? যে চক্রে কোনো একটা আদর্শ গ্যাস কার্যকরী পদার্থ হিসাবে একটি নির্দিষ্ট আয়তন, চাপ ও তাপমাত্রা হতে শুরু করে একটি সমষ্ণ প্রসারণ ও একটি রুদ্ধতাপ প্রসারণ এবং একটি সমষ্ণ সংকোচন, একটি রুদ্ধতাপ সংকোচনের পর পূর্বাবস্থায় ফিরে আসে, তাকে কার্নোর চক্র বলে। কাজেই খেয়াল করো, আমি যদি তোমাকে এখন বলি কার্নোর চক্রকে কি প্রত্যাগামী প্রক্রিয়া বলা যায়? অনুধাবনের প্রশ্ন, অবশ্যই বলা যায়, কারণ সে কিন্তু এ বিন্দু থেকে স্টার্ট করে এ বিন্দুতে ফেরত গেছে। এটি একটি আদর্শ প্রত্যাগামী প্রক্রিয়া। এখানে 2টা সমষ্ণ এবং 2টা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, 2টি প্রসারণ প্রক্রিয়া এবং 2টি সংকোচন প্রক্রিয়া মিলে হইল তোমার কার্নোর চক্র। আচ্ছা, তাহলে এখানে প্রতি ধাপে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা আমরা দেখতে চাই। এনে প্রথম ধাপে কৃত কাজ, কিন্তু এখানে ধাপ কিন্তু 4টা। আমরা সিরিয়ালি দেখব কোন ধাপে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে কৃত কাজকে আমি W1 দিয়েছি, এবং এটি একটি সমষ্ণ প্রক্রিয়া। আমি গত লেসনে বলেছিলাম সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের পরিমাণ কিভাবে হিসাব করতে আমি দেখিয়েছিলাম। সেটা হিসাব করে আমরা ফাইনালি পেয়েছিলাম RT ln V2/V1। আর হলো মোলার গ্যাস ধ্রুবক, T1 হলো এই সমষ্ণ প্রক্রিয়ার টেম্পারেচার T1। সমষ্ণ প্রক্রিয়ার টেম্পারেচার স্থির থাকে তোমরা জানো। এখানে আমি AB সমস্ত রাস্তায় টেম্পারেচারকে আমি T1 দিয়ে প্রকাশ করলাম। তাহলে B বিন্দুর ভলিউম V2, A বিন্দুর ভলিউম V1। তাহলে A বিন্দু থেকে B বিন্দুতে গেলাম, ইনিশিয়াল ভলিউম V1, ফাইনাল ভলিউম V2। কাজে ইকুয়েশনটা হয়ে যাবে RT1 ln V2/V1। এটা হলো প্রথম ধাপে এই প্রথম যে সমষ্ণ প্রক্রিয়াটি AB গ্রাফ, এই গ্রাফে সম্পূর্ণ কাজের পরিমাণ হলো W1 = RT1 ln V2/V1। জ্যামিতিক ভাবে বলা যায় প্রথম ধাপে সম্পূর্ণ কাজ হবে ABGE। এর মানে B বিন্দু থেকে x অক্ষের উপর একটি লম্ব আঁকলাম BG, আবার A বিন্দু থেকে x অক্ষের উপর একটি লম্ব আঁকলাম AE। তাহলে আমার ক্ষেত্রটা তৈরি হইল ABGE। এই ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে প্রথম ধাপে কৃত কাজের পরিমাণ। এখন আসো দ্বিতীয় ধাপে কৃত কাজ কতটুকু হবে। দ্বিতীয় ধাপ কোনটা? যে BC গ্রাফটি। তাহলে BC গ্রাফটি তো হলো
এডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং আমরা গত ক্লাসে দেখেছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্পূর্ণ কাজের পরিমাণ কিভাবে হিসাব করতে হয়। সেটা আমরা পেয়েছিলাম W সমান R বাই গামা মাইনাস 1 টেম্পারেচার T1 মাইনাস টেম্পারেচার T2। T1টা ছিল ইনিশিয়াল টেম্পারেচার, T2 ছিল ফাইনাল টেম্পারেচার, গামা হলো Cp বাই Cv। এবং এই বিসি লাইন সি বিন্দু থেকে এক অক্ষের উপর CH লম্ব আঁকলাম এবং বি বিন্দু থেকে এক অক্ষের উপরে BG লম্ব আঁকলাম। তাহলে দ্বিতীয় গ্রাফ হলো বিসি, এটা একটা এডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখানে গ্রাফ অঙ্কিত হয়েছে বিসি এবং এই বিসি রেখাটি দ্বারা সৃষ্ট ক্ষেত্র হলো BCHG। তাহলে দ্বিতীয় ধাপ কর্তৃক কৃত কাজ W2 সমান R বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2 বা এই BCHG ক্ষেত্রটি। খুব ভালো করে খেয়াল করতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়, বুঝলে খুব সিম্পল। এখন আমরা দেখব তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ কোনটি? সিডি লাইন। এটা একটি সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। এটাও কিন্তু সংকোচন প্রক্রিয়া, কারণ আমি সি থেকে ডি বিন্দুতে গেলাম, আয়তন এইচ এফ পরিমাণ আয়তন কমছে। তাহলে এটা সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ যে RT ln V4/V3। এখানে একটি মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে এই কারণে, কারণ এটা সংকোচন প্রক্রিয়া। যখন AB লাইনটাতে আমি মাইনাস দিই না, এটা ছিল প্রসারণ প্রক্রিয়া, কিন্তু সিডি হলো সংকোচন প্রক্রিয়া, সেই জন্য একটি মাইনাস চিহ্ন আসছে। কাজে আমি মাইনাস চিহ্নটাকে যদি সরাতে চাই, ln V4/V3 এর জায়গায় আমি লিখবো ln V3/V4। এবং তৃতীয় ধাপে ক্ষেত্রটা কোনটা? এই যে সি থেকে আমি লম্ব আঁকছি এক অক্ষের উপর CH এবং ডি থেকে লম্ব আঁকলাম আমি DF। তাহলে ক্ষেত্রটি হয়ে গেল আমার CHFD। ওকে, আচ্ছা, তৃতীয় ধাপ কর্তৃক যে ক্ষেত্রটি পেয়েছি সেই ক্ষেত্রটি হলো CHFD। এখন আসলে চতুর্থ ধাপে কতটুকু কাজ হবে, এটাকে আমি W4 দিয়ে প্রকাশ করলাম। চতুর্থ ধাপটি হলো DA রেখা। DA রেখা একটি সংকোচন প্রক্রিয়া, আয়তন কমছে, চাপ বাড়ছে, কিন্তু এটি একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ হিসাব করার ফর্মুলাটি হলো R বাই 1 মাইনাস গামা ইন্টু T1 মাইনাস T2। এখানে একটি মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়েছে কারণ ডি থেকে এ বিন্দুতে গেলাম, সংকোচন হয়েছে। কাজে মাইনাস চিহ্নটিকে যদি আমি অ্যাভয়েড করতে চাই, তাহলে 1 মাইনাস গামা না লিখে লিখবো গামা মাইনাস 1। তাহলে আমি সমীকরণটি পাইলাম W4 এর জায়গায় R বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। তাহলে ক্ষেত্রটি কি হবে? ADFE। ADFE। তাহলে মোট কাজ হবে কার্নোট চক্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা কত? ABCD। টোটাল কাজ হবে ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল। এর মানে আমি যে চারটা ক্ষেত্র দিয়েছি, এই চারটা ক্ষেত্রকে সাম করলে আমি ABCD পাবো। একটি ইম্পর্টেন্ট বিষয়, কার্নোট চক্র কাকে বলে, কার্নোট চক্রটি কিরকম আঁকতে এবং প্রত্যেকটা ধাপের সম্পূর্ণ কাজের পরিমাণ কত, ফর্মুলার সাহায্যে এবং ক্ষেত্রের সাহায্যে, এবং আলটিমেটলি টোটাল কাজ হবে কার্নোট চক্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে ABCD। ওকে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এখন আসো আরেকটি ইম্পর্টেন্ট টপিক, এন্ট্রপি বলতে আমরা কি বুঝি? তাপ শক্তি পাওয়ার অক্ষমতা বা অপ্রাপ্যতাকেই এন্ট্রপি বলে। কোন সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের পরিবর্তনের হার দ্বারা এন্ট্রপি পরিমাপ করা হয়। এর মানে কোন সিস্টেম যদি টি টেম্পারেচারে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে,
তাহলে সিস্টেমে এন্ট্রপির পরিবর্তন ডিএস হবে ডিকিউ বাই টি, মানে টি টেম্পারেচারে ডিকিউ পরিমাণ তাপ শক্তি সে গ্রহণ করছে বা বর্জন করেছে। তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। তাই যদি হয় তাহলে এন্ট্রপির পরিবর্তনের একক হবে তাপ শক্তি বাই তাপমাত্রা, মানে জুল বাই কেলভিন, জুল পার কেলভিন। এটা হলো এন্ট্রপির পরিবর্তনের একক। তাহলে এন্ট্রপিটা আমরা কি বুঝলাম? তাপ শক্তি পাওয়ার অক্ষমতা। সেই জন্যই বলা হয় দিনে দিনে জগতের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এর মানে হলো জগতের সমস্ত বস্তু দিনে দিনে তাপীয় সমতার দিকে এগুচ্ছে। মানে এক বস্তু আরেক বস্তুকে তাপ শক্তি প্রদান করার সক্ষমতা হারাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে তাপ শক্তি পাওয়ার অক্ষমতা বা অপ্রাপ্যতাকেই এন্ট্রপি বলা হবে। আমরা জানি মানে হিট ডেথ অফ দ্য ইউনিভার্স বা জগতের তাপীয় মৃত্যু, এটার এই কথার অর্থ এটাই, সৌরজগতে এন্ট্রপি অসীমের দিকে ধাবিত হচ্ছে। এ প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে বিশ্বজগতে কার্যকর প্রাপ্ত শক্তি বা কাজ শূন্য হয়ে যাবে। এ অবস্থাকে জগতের তথাকথিত তাপীয় মৃত্যু বলে, হিট ডেথ অফ দ্য ইউনিভার্স, যেটাকে আমরা বলে থাকি। যতই দিন যাবে ততই বিশ্ব তাপীয় সমতার দিকে এগোবে, ফলে তাপ শক্তি পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এই জন্য বলা হয়ে থাকে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এখন আরেকটি উদাহরণের সাহায্যে এন্ট্রপি আমরা একটু ব্যাখ্যা করতে চাই। প্রত্যাগামী প্রক্রিয়ার কথা যে বললাম, কার্নোট চক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া বলেছি। তাহলে আমি যদি বলি প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, ব্যাখ্যা করো, চমৎকার অনুধাবনের প্রশ্ন। প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। বা আমি যদি বলি কার্নোট চক্রে এন্ট্রপি স্থির থাকে, কারণ কার্নোট চক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া। সেটা কেমন? আমরা জানি কার্নোট চক্রে 4টি ধাপ। তো প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন হবে Q1/T1। এর মানে কি, এ থেকে বি বিন্দুতে যখন আসলাম সেটা একটি আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া। এর মানে এই প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হবে, চাপের পরিবর্তন হবে। আয়তন এ থেকে বি বিন্দুতে আসার অর্থ হলো সিস্টেমের আয়তন V1 ছিল, ফাইনালি V2 হয়েছে, এমন আয়তন বৃদ্ধি পেয়েছে। চাপ ছিল P1, ফাইনালি চাপ হলো P2। এখানে P2 অবশ্যই P1 এর চেয়ে ছোট। আয়তন বাড়ছে, চাপ কমছে, কিন্তু তাপমাত্রা T1 ছিল, কারণ এটা একটি সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সে Q1 তাপ সে গ্রহণ করেছে। এটা কার্নোট ইঞ্জিনটা খেয়াল করতে হবে। সেখানে আয়তন যখন বেড়ে গেছে, চাপ কমে গেছে, কিন্তু আমার তাপমাত্রা T1 স্থির রাখতে হবে। কাজে তখন নিশ্চয়ই কার্যনির্বাহক বস্তু যে উৎসের উপর বসানো ছিল, সোর্সের উপরে, যে সোর্সের টেম্পারেচার T1, সেখান থেকে সে Q1 তাপ গ্রহণ করে তাপমাত্রা T1 সে স্থির রেখেছে। এটা হলো বিষয়টি। আর দ্বিতীয় ধাপে আমি বলেছি যে অ্যাডিয়াবেটিক প্রসেস। তখন নিশ্চয়ই এই যে কার্যনির্বাহক বস্তুটি, আমার কার্নোট ইঞ্জিনে যে একটি অংশ ছিল কার্যনির্বাহক বস্তু, সেটা ইনসুলেটিং আসন ছিল, অন্তরক আসন, সেখানে বসানো থাকতে হবে যাতে করে তাপশক্তির লেনদেন না হয়। এই যে তাপশক্তির লেনদেন যদি না হয়, তাহলে দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন হবে 0। সিমিলারলি তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন হবে Q2/T2, কারণ তখন কিন্তু সি থেকে ডি বিন্দুতে গেলাম, আয়তন ছিল V3, ফাইনাল আয়তন হলো V4, সি বিন্দুর প্রেসার P3, ডি বিন্দুর প্রেসার P4। এখানে P4 কিন্তু P3 এর চেয়ে বড়, যদিও আয়তন V4টা আয়তন V3 এর চেয়ে ছোট। এটি একটি সমষ্ণ প্রক্রিয়া বা সংকোচন প্রক্রিয়া। সংকোচন প্রক্রিয়া বলে আমি একটি মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। এই ক্ষেত্রে কি হয়, অবশ্যই তোমার কার্যনির্বাহক বস্তুটিকে সিঙ্কের উপর বসাইতে হবে, তাপ গ্রাহকের উপর বসাতে হবে।
যাতে করে সে Q2 পরিমাণ তাপ ছেড়ে দিয়ে তাপমাত্রা T2 বহাল রাখিতে পারে। তাহলে তৃতীয় ধাপে এন্ট্রপির হ্রাস হবে -Q2/T2। আবার চতুর্থ ধাপ ডি থেকে এ বিন্দুতে যখন গেলাম সেটা কিন্তু একটি অ্যাডিয়াবেটিক প্রসেস। সো এখানে কোনো এন্ট্রপির পরিবর্তন হবে না, যেহেতু তাপের কোনো লেনদেন হবে না। তখন কার্যনির্বাহক বস্তুটি তোমার ইনসুলেটিং আসনের উপর, অন্তরক আসনের উপর বসানো থাকবে, ফলে তাপের লেনদেন হবে না। কাজে চতুর্থ ধাপে এন্ট্রপির পরিবর্তন 0। তাহলে এই সিস্টেমে কার্নোট চক্রে বা প্রত্যাগামী প্রক্রিয়াটিতে মোট এন্ট্রপির পরিবর্তন কত হলো? Q1/T1 প্লাস -Q2/T2 ইকুয়াল টু 0 লিখবো। কেন? কারণ আমরা জানি কার্নোট চক্রে Q1/Q2 ইকুয়াল টু T1/T2। কাজে আমার টোটাল এন্ট্রপির পরিবর্তন হলো Q1/T1 এবং এই যে -Q2/T2 সমষ্টি, কিন্তু এখানে মাইনাস আছে, কাজেই এই টার্ম আর এই টার্ম যেহেতু সমান, কাজেই সমান আমি 0 লিখতে পারবো। এই যে Q1/Q2 ইকুয়াল টু T1/T2 এটি কার্নোট চক্রে একটি কন্ডিশন। কারণ এই এ বি গ্রাফে এই সমস্ত প্রক্রিয়ায় সিস্টেম যতটুকু তাপ গ্রহণ করিবে, সিডি গ্রাফে সিস্টেম Q2 পরিমাণ তাপ বর্জন করিবে। এবং এই এ বি গ্রাফে সিস্টেমের টেম্পারেচার ছিল T1 এবং সিডি গ্রাফে সিস্টেমের টেম্পারেচার ছিল T2। যে গৃহীত তাপ বাই বর্জিত তাপ ইকুয়াল টু প্রথম সমষ্ণ প্রক্রিয়ার টেম্পারেচার T1 এবং তৃতীয় ধাপের যে সমষ্ণ প্রক্রিয়ার টেম্পারেচার T2, এই Q1/Q2 ইকুয়াল টু T1/T2 এই কন্ডিশন এই কার্নোট চক্রে প্রযোজ্য। ফলে মোট এন্ট্রপির পরিবর্তন পেলাম আমরা 0। এটা একটি সুন্দর অনুধাবনের প্রশ্ন যে প্রত্যাগামী প্রক্রিয়া কি এন্ট্রপি স্থির থাকে? স্থির থাকে। ব্যাখ্যা কি? এই কার্নোট চক্র দিয়ে আমরা এই ব্যাখ্যাটি দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।